রক্তমাখা মুক্তা একটি ঐতিহাসিক গোয়েন্দা কাহিনী। পটভূমি কলিকাতা 1889 খ্রিস্টাব্দ। প্রথম পর্ব কলিকাতার এক শ্রাবণ রাত্রি। 19 শতকের শেষ দশক। কলিকাতা শহর তখন এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে পুরনো জমিদারি প্রথার শেষ আলো নিভু নিভু, অন্যদিকে ইংরেজ শাসনের নতুন আইন কানুন, রেলপথ, গ্যাস বাতি আর আদালতের শাসন শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। চিতপুর রোড, কলুটোলা, বউবাজার, শোভাবাজার এইসব পাড়ায় তখনও পুরনো জমিদারি বাড়িগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে, যদিও তাদের ভেতরে ভেতরে ক্ষয় ধরেছে। ঠিক যেমন এক পুরনো গাছের কাণ্ড বাইরে থেকে দৃঢ় দেখালেও ভেতরে ঘুণ ধরে থাকে। সেই বছর শ্রাবণ মাসের এক রাত্রি। সারা দিন প্রবল বৃষ্টি হয়েছিল। সন্ধ্যার দিকে থেমে গিয়ে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু বাতাসে এখনও ভেজা মাটি আর ভিজে ইটের একটা তীব্র গন্ধ। রাস্তার গ্যাসবাতিগুলো জলে ভেজা পাথরের ওপর হলুদ আলোর প্রতিফলন ফেলছে, আর মাঝে মধ্যে একটা দুটো ঘোড়ার গাড়ি খটখট শব্দ তুলে চলে যাচ্ছে অন্ধকারে। উত্তর কলিকাতার এক প্রাচীন পাড়ায় প্রায় 200 বছরের পুরনো এক জমিদারি বাড়ি, চৌধুরী ভবন। তিনতলাই প্রাসাদোপম বাড়িটির স্থাপত্যে মিশে আছে বাংলার ঐতিহ্য আর মুঘল যুগের প্রভাব। উঁচু খিলান, প্রশস্ত বারান্দা আর মাঝখানে এক বিশাল ঠাকুর দালান, যেখানে একসময় প্রতি বছর দুর্গাপূজার সময় হাজার হাজার মানুষের সমাগম হতো। কিন্তু আজকাল সেই জাঁকজমক অনেকটাই স্তিমিত। বাড়ির মালিক রাজেন্দ্রনাথ চৌধুরী বয়সের ভারে এবং পারিবারিক অশান্তির কারণে অনেকটাই একাকী জীবন কাটাচ্ছিলেন তার দোতলার গ্রন্থাগার কক্ষে, যেখানে তিনি ঘণ্টার পর ঘণ্টা কাটাতেন তার প্রিয় রত্ন সংগ্রহ আর পুরনো পাণ্ডুলিপির সঙ্গে। রাজেন্দ্রনাথ চৌধুরী ছিলেন এক বিচিত্র মানুষ। যৌবনে তিনি পূর্ববঙ্গের বিস্তীর্ণ জমিদারি পরিচালনা করেছেন কঠোর হাতে। প্রজাদের কাছে যেমন কঠোর শাসক হিসেবে পরিচিত ছিলেন, তেমনি আবার নিজের পরিবারের প্রতিও ছিলেন এক গোড়া, এক রোখা মানুষ। তার একমাত্র নেশা ছিল প্রাচীন রত্ন ও শিল্পবস্তু সংগ্রহ করা। বছরের পর বছর ধরে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি পারস্য ও আফগানিস্তান থেকেও আগত ব্যবসায়ীদের কাছ থেকে দুর্লভ রত্ন কিনেছেন। তার সংগ্রহের মুকুটমণি ছিল একটি অতি বিরল কালো মুক্তা, যার নাম ছিল নাদির শাহের অস্ত্র। এই মুক্তা নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত ছিল। কথিত ছিল 18 শতকে পারস্যের সম্রাট নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করেন, তখন এই মুক্তা তার হাতে আসে। পরবর্তীকালে বহু হাত ঘুরে কোনো এক পারস্য বণিকের মাধ্যমে এটি বাংলায় এসে পৌঁছায় এবং রাজেন্দ্রনাথের ঠাকুইদা, যিনি নিজেও ছিলেন এক দুঃসাহসী ব্যবসায়ী, বিশেষ কৌশলে এই মুক্তাটি সংগ্রহ করেন। পারিবারিক ইতিহাসে এই মুক্তা নিয়ে নানা গুজব প্রচলিত ছিল। কেউ কেউ বলতেন এটি অভিশপ্ত, যেই এটি অসৎ উপায়ে অধিকার করবে তার সর্বনাশ অবধারিত। সেই রাত্রে রাত প্রায় 11:30টার দিকে চৌধুরী ভবনের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো দোতলার গ্রন্থাগার থেকে। প্রথমে শোনা গেল একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ, তারপর এক মুহূর্তের নীরবতা, আর তারপর সেই আর্তনাদ, যা এত তীব্র ছিল যে বাড়ির প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়েছিল। সবচেয়ে আগে ছুটে এসেছিলেন বৃদ্ধ ভৃত্য রামলাল, যিনি 40 বছর ধরে এই পরিবারের সেবা করে আসছেন। তার ঘর ছিল গ্রন্থাগারের কাছেই, নিচতলার একটি ছোট কুঠুরিতে। রামলাল ছুটে দোতলায় উঠে এসে দেখলেন গ্রন্থাগারের ভারী সেগুন কাঠের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি বারবার দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলেন, বাবু, বাবু, কি হয়েছে? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। ততক্ষণে বাড়ির অন্যান্য লোকজনও জড়ো হয়ে গেছেন। দেবেন্দ্রনাথ, রাজেন্দ্রনাথের ছোট ভাই, অশোক কুমার তার পুত্র, এবং নতুন হিসাব রক্ষক গোবিন্দ সরকার, যিনি সেদিন রাত্রে কোনো এক কাজে দেরি করে বাড়িতেই ছিলেন। সকলে মিলে বহু চেষ্টার পর দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করলেন। যে দৃশ্য তাদের চোখে পড়ল তা ছিল হৃদয় বিদারক। রাজেন্দ্রনাথ চৌধুরী তার প্রিয় হাতলওয়ালা চেয়ারে বসা অবস্থায় মৃত। তার বুকে গেঁথে আছে একটি প্রাচীন নেপালি খুখরি, যা সাধারণত তার শোভার ঘরের একটি কাচের বাক্সে লক্ষিত থাকত। তার চোখ দুটি খোলা, মুখে যেন এক ব্যক্ত বিস্ময় আর আতঙ্কের ছাপ জমে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাগজপত্র, একটি ভাঙা কলমদানি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ডেস্কের পাশে রাখা লোহার সিন্দুকটি খোলা, আর তার ভেতরে যে কালো মুক্তাটি সযত্নে রাখা থাকত তা উধাও। রামলাল এই দৃশ্য দেখে হাত থেকে প্রদীপ ফেলে দিলেন। প্রদীপের তেল ছড়িয়ে পড়ল মেঝেতে, আর তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন কান্নায় ভেঙে। দ্বিতীয় পর্ব, পুলিশের প্রাথমিক তদন্ত ও এক অসম্ভব রহস্য।
খবর পেয়ে রাত প্রায় 1টার দিকে বউবাজার থানার ইন্সপেক্টর রবার্ট হার্টলি ঘটনাস্থলে এসে পৌঁছালেন, সঙ্গে 2জন কনস্টেবল। হার্টলি সাহেব ছিলেন মাঝবয়সী, কঠোর চেহারার এক ইংরেজ পুলিশ অফিসার, যিনি বহু বছর ধরে কলিকাতার অপরাধ জগতের সঙ্গে পরিচিত। তিনি প্রথমে গ্রন্থাগারের দরজা জানালা পরীক্ষা করলেন এবং যা দেখলেন তাতে তার নিজের অভিজ্ঞতাও হার মানল। দরজাটি ভারী সেগুন কাঠের, ভেতরে একটি প্রাচীন ধরনের লোহার ছিটকিনি ছিল, যা বাড়ির লোকজন জোর করে ভেঙেছেন। এতে সন্দেহ নেই যে দরজাটি ভেতর থেকেই বন্ধ ছিল। ঘরে 3টি জানালা, প্রতিটির হুড়কো ভেতর থেকে লাগানো। জানালাগুলো মাটি থেকে প্রায় 30 ফুট উঁচুতে, নিচে কোনো বারান্দা বা কার্নিশ নেই, দেয়াল একেবারে খাড়া। কোনো মানুষের পক্ষেই জানালা দিয়ে বাইরে থেকে ঢোকা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছিল। এ যেন এক ভুতুরে ব্যাপার। মিস্টার হার্টলি সাহেব রামলালের দিকে তাকিয়ে বলবেন, রামলাল হুজুর, রামলাল, তুমি নিশ্চিত এই ঘরে অন্য কোনো প্রবেশপথ নেই? রামলাল মাথা নাড়ালেন, না হুজুর, যতদূর আমি জানি। হার্টলি সাহেব বুঝলেন যে এই মামলার জটিলতা তার একার সাধ্যের বাইরে। কলিকাতা শহরে তখন এক বেসরকারি গোয়েন্দার নাম সবার মুখে মুখে ফিরত, ইন্দ্রনাথ রায়, যিনি ইতিমধ্যে বেশ কিছু জটিল রহস্যের সমাধান করে খ্যাতি অর্জন করেছিলেন, বিশেষত এমন ঘটনায় যেখানে প্রথাগত পুলিশি তদন্ত ব্যর্থ হতো। হার্টলি সাহেব সেই রাত্রেই একজন কনস্টেবলকে পাঠালেন কলুটোলায়, ইন্দ্রনাথ রায়ের বাসভবনে, তাকে ডেকে আনার জন্য। 3য় পর্ব, গোয়েন্দা ইন্দ্রনাথ রায়। ইন্দ্রনাথ রায়ের পরিচয় দেওয়ার আগে একটু থামা দরকার, কারণ এই কাহিনীর বাকি অংশ ভালোভাবে বুঝতে হলে তার সম্পর্কে কিছুটা জানা প্রয়োজন। তার বয়স তখন 50-এর কাছাকাছি, লম্বা শীর্ণ চেহারা, কাঁচা পাকা চুল আর এমন তীক্ষ্ণ 2টি চোখ যা যেন সবসময় চারপাশের প্রতিটি খুঁটিনাটি পর্যবেক্ষণ করছে। তরুণ বয়সে তিনি বিলেতে আইন পড়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার আগ্রহ জন্মায় অপরাধ বিজ্ঞান আর ফরেন্সিক পদ্ধতির প্রতি। দেশে ফিরে তিনি নিজেকে একজন বেসরকারি তদন্তকারী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং তার অসাধারণ পর্যবেক্ষণ শক্তি ও যুক্তিবিদ্যার জন্য দ্রুতই খ্যাতি অর্জন করেন। তার সহকারী ছিলেন তরুণ সত্যচরণ দত্ত, যিনি একসময় প্রেসিডেন্সি কলেজে আইন পড়তেন, কিন্তু ইন্দ্রনাথ রায়ের একটি মামলার কথা শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পড়াশোনা ছেড়ে তার সহকারী হওয়ার সিদ্ধান্ত নেন। এই কাহিনীর বিবরণ মূলত সত্যচরণেরই স্মৃতিকথা থেকে সংকলিত, যা তিনি পরবর্তীকালে একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত করেছিলেন। সেই রাত্রে যখন কনস্টেবল এসে খবর দিলেন, তখন ইন্দ্রনাথ রায় তার অধ্যয়ন কক্ষে বসে একটি পুরনো পাণ্ডুলিপি পড়ছিলেন। পাশে বসে সত্যচরণ একটি খবরের কাগজ পড়ছিলেন। খবর শুনে ইন্দ্রনাথের চোখ চকচক করে উঠল। একটি বন্ধ ঘরে খুন আর মূল্যবান রত্নচুরি। সত্যচরণ, এটি তো আমাদের জন্য এক আকর্ষণীয় সমস্যা, তিনি বললেন, ছড়ি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। চৌধুরী ভবনে পৌঁছে ইন্দ্রনাথ প্রথমেই হার্টলি সাহেবের সঙ্গে করমর্দন করলেন। বলুন তো, এখন পর্যন্ত কি কি জানা গেছে? হার্টলি সংক্ষেপে বিবরণ দিলেন। ইন্দ্রনাথ মন দিয়ে শুনলেন, তারপর বললেন, ঘরে ঢুকতে দিন। গ্রন্থাগারে ঢুকে ইন্দ্রনাথ প্রথমে মৃতদেহের দিকে তাকালেন না, বরং সোজা দরজার দিকে এগিয়ে গেলেন এবং ছিটকিনিটি, যা মেঝেতে ভাঙা অবস্থায় পড়েছিল, খুঁটিয়ে পরীক্ষা করলেন। সত্যচরণ, এই ছিটকিনিটি দেখো, এটি ভাঙা হয়েছে বাইরে থেকে জোর করে, ভেতরের দিক থেকে নয়, অর্থাৎ দরজা সত্যিই ভেতর থেকে বন্ধ ছিল, কেউ জাল সাজায়নি। তারপর তিনি জানালাগুলোর দিকে গেলেন। প্রতিটি জানালা খুঁটিয়ে পরীক্ষা করার পর একটি জানালার কাছে তিনি একটি সূক্ষ্ম ফাটল লক্ষ্য করলেন, ঠিক হুড়কোর পাশে। এই দেখো, তিনি সত্যচরণকে ডাকলেন। এই ফাটলটা এমনভাবে তৈরি হয়েছে যেন কেউ বাইরে থেকে একটি সরু ধাতব দণ্ড ঢুকিয়ে হুড়কো তোলার চেষ্টা করেছে। কিন্তু তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন, নিচে 30 ফুট খাড়া দেয়াল, কোনো মই এখানে ব্যবহার করা যাবে না, কোনো দড়ির চিহ্নও দেয়ালে নেই। এই ফাটলটা আমাদের ভ্রান্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে বলেই আমার মনে হচ্ছে। এরপর তিনি ডেস্কের কাছে গেলেন, যেখানে কিছু কাগজপত্র ছড়িয়েছিল। একটি অর্ধেক লেখা চিঠি ছেঁড়া অবস্থায় তার দৃষ্টি আকর্ষণ করল। তিনি সাবধানে প্রতিটি টুকরো একটি রুমালে মুড়ে নিজের পকেটে রাখলেন। মেঝেতে তিনি লক্ষ্য করলেন কিছু হালকা ধূসর রঙের গুঁড়ো, যা সাধারণ ধুলোর মতো নয়। তিনি 1 চিমটি গুঁড়ো একটি ছোট কাচের শিশিতে সংগ্রহ করলেন। সবশেষে তিনি মৃতদেহের দিকে ফিরলেন। খুকরিটি পরীক্ষা করে তিনি বললেন, এই খুকরি, এটি কি বাড়ির সম্পত্তি? রামলাল, যিনি দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছিলেন, বললেন, হ্যাঁ হুজুর, এটা বাবুর শোভার ঘরে থাকত, একটা কাচের বাক্সে। তার মানে? ইন্দ্রনাথ চিন্তিত মুখে বললেন, এই অস্ত্রটি কেউ আগে থেকেই এই ঘরে নিয়ে এসেছিল, অথবা খুনের ঠিক আগে শোভার ঘর থেকে এনে রেখেছিল। এটি নিষেক আকস্মিক ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত। 4র্থ পর্ব, বাড়ির লোকজন ও তাদের ইতিহাস। ইন্দ্রনাথ রায় সিদ্ধান্ত নিলেন যে পরদিন থেকে তিনি বাড়ির প্রতিটি সদস্যের সঙ্গে বিস্তারিত কথা বলবেন। কিন্তু তার আগে সত্যচরণের সুবিধার্থে এবং শ্রোতাদেরও এই পরিবার ও তার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে কিছুটা পটভূমি জানা প্রয়োজন। দেবেন্দ্রনাথ চৌধুরী, রাজেন্দ্রনাথের ছোট ভাই, বয়স প্রায় 55। যৌবনে তিনি ছিলেন সম্ভাবনাময় এক যুবক, কিন্তু ধীরে ধীরে জুয়ার নেশায় ডুবে যান। বিভিন্ন ক্লাব ও গোপন জুয়ার আড্ডায় তিনি পরিবারের অনেক অর্থ নষ্ট করেছেন। রাজেন্দ্রনাথ বহুবার তাকে সাবধান করেছেন, এমনকি একবার তাকে জমিদারির হিসাব থেকে সম্পূর্ণ বাদ দেবারও হুমকি দিয়েছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে দেবেন্দ্রনাথের দেনার পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে তিনি প্রায় প্রতি সপ্তাহে দাদার কাছে টাকা চাইতে আসতেন, এবং প্রতিবারই তিক্ত ঝগড়া হতো 2 ভাইয়ের মধ্যে। অশোক কুমার চৌধুরী, রাজেন্দ্রনাথের একমাত্র পুত্র, বয়স 28। তিনি বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করে সদ্য দেশে ফিরেছেন। বিলেতে থাকাকালীন তিনি এক ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের কন্যার প্রেমে পড়েন এবং গোপনে বিবাহের পরিকল্পনা করেন।
রাজেন্দ্রনাথ যখন এই সংবাদ জানতে পারেন তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি চেয়েছিলেন পুত্রের বিবাহ হোক এক সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে, নিজের সামাজিক মর্যাদা ও পারিবারিক ঐতিহ্য অনুযায়ী। এই নিয়ে পিতা পুত্রের সম্পর্কে গভীর ফাটল ধরে এবং অশোক কুমার দেশে ফেরার পর থেকে বাবার সঙ্গে তার কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যদিও তিনি একই বাড়িতে বাস করতেন। নিবারণ চন্দ্র মিত্র, বয়স প্রায় ৬০, ছিলেন রাজেন্দ্রনাথের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার এবং একজন প্রভাবশালী মহাজন। দুজনে একসঙ্গে বহু জমি ও ব্যবসায় বিনিয়োগ করেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার একটি বিরাট জমি নিয়ে দুজনের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। নিবারণচন্দ্র দাবি করতেন যে জমিটি তার প্রাপ্য, কারণ তিনি মূল বিনিয়োগ করেছিলেন, অথচ রাজেন্দ্রনাথ জোর দিয়ে বলতেন যে দলিল অনুযায়ী জমিটি তার নামেই নথিভুক্ত। এই মামলা কলিকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল এবং শোনা যাচ্ছিল রায় শীঘ্রই ঘোষিত হবে। করিম বাক্স, বয়স প্রায় ৫০, একজন প্রাচীন ও সম্মানিত রত্ন ব্যবসায়ী, যার দোকান ছিল বড়বাজারে। তিনি বহু বছর ধরে রাজেন্দ্রনাথের কাছে নাদির শাহের অশ্রু কেনার প্রস্তাব দিয়ে আসছিলেন, কিন্তু রাজেন্দ্রনাথ কখনো রাজি হননি। সম্প্রতি করিম বাক্স একজন বিদেশি ক্রেতার, সম্ভবত ফরাসির, পক্ষ থেকে একটি বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং এই নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার উত্তপ্ত কথাবার্তা হয়েছিল। রামলাল, বয়স প্রায় ৬৫, বাড়ির প্রাচীনতম ভৃত্য, যিনি ৪০ বছর ধরে এই পরিবারে সেবা করছেন। তিনি রাজেন্দ্রনাথকে শৈশব থেকে দেখেছেন এবং তার প্রতি তার গভীর আনুগত্য ও স্নেহ ছিল সর্বজনবেদিত। বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি গোপন কুঠুরি সম্পর্কে তিনিই সবচেয়ে বেশি জানতেন। গোবিন্দ সরকার, বয়স আনুমানিক ৩৫, বাড়ির নতুন হিসাবরক্ষক, যিনি মাত্র ৬ মাস আগে কাজে যোগ দিয়েছিলেন। তার সম্পর্কে বাড়ির কেউই খুব বেশি কিছু জানতেন না। তিনি নিজেকে পূর্ববঙ্গের এক ছোট গ্রামের সন্তান বলে পরিচয় দিতেন এবং দাবি করতেন যে ঢাকায় কিছুদিন একটি ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠানে হিসাবরক্ষকের কাজ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত নম্র, বিনয়ী স্বভাবের এবং কাজে দক্ষ। এত দ্রুত তিনি রাজেন্দ্রনাথের বিশ্বাসভাজন হয়ে উঠেছিলেন যে বাড়ির অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র তার হাতেই থাকত। পঞ্চম পর্ব, জিজ্ঞাসাবাদের প্রথম দিন। পরদিন সকালে ইন্দ্রনাথ রায় ও সত্যচরণ আবার চৌধুরী ভবনে এলেন। বাড়ির ঠাকুর দালানের এক কোণে একটি নিরিবিলি ঘরে বসে তারা একে একে সকলের সাক্ষাৎকার নিতে শুরু করলেন। সর্বপ্রথম ডাকা হল দেবেন্দ্রনাথকে। তিনি ঘরে ঢুকেই বেশ অস্থির ভঙ্গিতে বসলেন, বারবার নিজের হাতের আঙুল মটকাচ্ছিলেন। দেবেন্দ্রনাথ বাবু, ইন্দ্রনাথ শান্ত কণ্ঠে শুরু করলেন, আপনার দাদার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল তা নিয়ে কিছু বলুন। ভালোই ছিল, মানে একটু একটু মনোমালিন্য হতো, ভাইদের মধ্যে যেমন হয় আর কি। দেবেন্দ্রনাথ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। শুনেছি আপনার যথেষ্ট দেনা আছে এবং সম্প্রতি আপনার দাদার সঙ্গে এই নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। দেবেন্দ্রনাথ একটু চমকে উঠলেন, তারপর রেগে গিয়ে বললেন, কে বলেছে আপনাকে এসব? দেখুন, আমার টাকার দরকার ছিল ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি নিজের দাদাকে খুন করে ফেলব। আমি তো সেদিন রাত্রে বাড়িতেই ছিলাম না। কোথায় ছিলেন? একটা ক্লাবে তাস খেলছিলাম। কোন ক্লাব? দেবেন্দ্রনাথ একটু ইতস্তত করে একটি নাম বললেন, যা আসলে ছিল একটি অত্যন্ত সাধারণ, প্রায় অবৈধ জুয়ারের আড্ডা, সম্ভ্রান্ত ক্লাব নয়। ইন্দ্রনাথ এই তথ্য মনে রাখলেন পরবর্তীতে যাচাই করার জন্য। আপনি কি জানতেন যে সিন্দুকের ভেতর মুক্তাটি কোথায় থাকত এবং সিন্দুকের চাবি কোথায় রাখা হতো? সবাই জানত সেটা, দেবেন্দ্রনাথ প্রতিরক্ষামূলক ভঙ্গিতে বললেন। সেটা কোনো গোপন কথা ছিল না। ইন্দ্রনাথ তাকে যেতে বলার পর ডাকলেন অশোক কুমারকে। ইনি ছিলেন সম্পূর্ণ বিপরীত স্বভাবের, শান্ত, সংযত, প্রায় ঠান্ডা ভাবলেশহীন। অশোকবাবু, আপনার বাবার সঙ্গে সম্পর্কের কথা আমি কিছুটা শুনেছি। বিলেত থেকে ফেরার পর থেকেই নাকি সম্পর্কে টানাপড়েন চলছিল। অশোক কুমার একটু দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো মানে নেই। বাবা চেয়েছিলেন আমি একটি নির্দিষ্ট পরিবারের মেয়েকে বিয়ে করি, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। এই নিয়ে আমাদের মধ্যে গভীর মতভেদ ছিল, কিন্তু তার জন্য আমি বাবাকে খুন করব এই কথা ভাবাও অন্যায়। সেই রাত্রে আপনি কোথায় ছিলেন? নিজের ঘরে বই পড়ছিলাম। কোনো সাক্ষী? অশোক কুমার একটু থেমে বললেন, না, আমি একাই ছিলাম। আমার চাকরও সেদিন রাত্রে ছুটিতে গিয়েছিল। ইন্দ্রনাথ মনে মনে লক্ষ্য করলেন যে অশোক কুমারের কোনো অ্যালিবাই নেই, যদিও তার আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল না। এরপর ডাকা হল নিবারণ চন্দ্র মিত্রকে। তিনি ছিলেন এক ধূর্ত, হিসেবি প্রকৃতির মানুষ, প্রতিটি কথা মেপে মেপে বলতেন। শুনলাম জমি নিয়ে আপনারা রাজেন্দ্রনাথ বাবুর মধ্যে মামলা চলছিল। হ্যাঁ, কিন্তু সেটা তো আদালতের ব্যাপার ইন্দ্রনাথ বাবু। আমি নিশ্চিত ছিলাম আমিই জিতব, তার জন্য খুন করার কোনো প্রয়োজন ছিল না আমার। তিনি একটু হাসলেন, যদিও সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। সেই রাত্রে আপনি কোথায় ছিলেন? বাড়িতে, পরিবারের সঙ্গে। আমার স্ত্রী আর 2 পুত্র সাক্ষী দিতে পারবেন। করিম বাক্সকে ডাকা হলে তিনি সবচেয়ে বেশি অস্থিরতা দেখালেন। তার হাত কাঁপছিল, কপালে ঘাম জমেছিল। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সেই সন্ধ্যায় চৌধুরী ভবনে গিয়েছিলাম, তিনি বললেন। একজন ফরাসি ক্রেতার পক্ষ থেকে আমি একটি বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, শেষবারের মতো চেষ্টা করতে। কিন্তু রাজেন্দ্রনাথ বাবু আমাকে প্রায় অপমান করে তাড়িয়ে দেন, বলেন যে আমি যেন আর কখনো এই বাড়িতে পা না রাখি। আপনি কখন চলে গিয়েছিলেন?
রাত 8টার মধ্যে, বিশ্বাস করুন, বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। রামলালের সাক্ষাৎকার ছিল সবচেয়ে আবেগপূর্ণ। বৃদ্ধ কথা বলতে বলতে বারবার কেঁদে ফেলছিলেন। বাবু আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন ইন্দ্রনাথ বাবু। আমি 40 বছর তার সেবা করেছি, কেন আমি তাকে মারব? তিনি জানালেন যে রাত প্রায় 10টার দিকে তিনি রাজেন্দ্রনাথের জন্য একটি কাপ চা নিয়ে গ্রন্থাগারে গিয়েছিলেন। তখনও রাজেন্দ্রনাথ জীবিত ছিলেন এবং ডেস্কে বসে কিছু একটা লিখছিলেন, বেশ উত্তেজিত ভাব নিয়ে। তিনি কি কিছু বলেছিলেন সেই সময়? হ্যাঁ, তিনি বলেছিলেন, রামলাল, আজ রাত্রে কাউকে আমার কাছে পাঠিও না, আমি একটি জরুরি চিঠি লিখছি। আমি চা রেখে চলে আসি। সবশেষে গোবিন্দ সরকারকে ডাকা হলো। তিনি ছিলেন অত্যন্ত শান্ত, বিনয়ী, প্রায় নিখুঁতভাবে স্বাভাবিক আচরণ করছিলেন। এতটাই স্বাভাবিক যে ইন্দ্রনাথের কাছে তা কিছুটা অস্বাভাবিক ঠেকল। গোবিন্দবাবু, আপনি সেই রাত্রে কোথায় ছিলেন? আমার নিজের ঘরে, হিসাবের খাতা মেলাচ্ছিলাম। 6 মাস আগেই এই কাজে যোগ দিয়েছি, তাই কাজে বেশ যত্নবান হতে হয়। ইন্দ্রনাথ তার সঙ্গে কথা বলার সময় লক্ষ্য করলেন যে গোবিন্দ সরকারের ডান হাতের তালুতে একটি ছোট, শুদ্ধ শুকানো কাটা দাগ আছে। এই দাগটা কিভাবে হলো? গোবিন্দ সরকার একটু হকচকিয়ে গেলেন, তারপর দ্রুত সামলে নিয়ে বললেন, ও কিছু না, কাগজ কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল। ইন্দ্রনাথ কিছু বললেন না, কিন্তু মনে মনে এই তথ্যটি টুকে রাখলেন। 6ষ্ঠ পর্ব, ছেঁড়া চিঠির রহস্য। সেই সন্ধ্যায় ইন্দ্রনাথ ও সত্যচরণ কলুটোলার বাসভবনে ফিরে এলেন। রাত্রে খাওয়া দাওয়ার পর ইন্দ্রনাথ ধৈর্য ধরে সেই ছেঁড়া কাগজের টুকরোগুলো একটি বড় টেবিলের ওপর সাজাতে শুরু করলেন। এই কাজে ধৈর্য লাগে সত্যচরণ, তিনি বললেন, কিন্তু একটি ছেঁড়া চিঠি অনেক সময় একটি গোটা মামলার চাবিকাঠি হয়ে দাঁড়ায়। প্রায় 2 ঘন্টার প্রচেষ্টার পর তারা কাগজের টুকরোগুলো মোটামুটি জোড়া লাগাতে সক্ষম হলেন। যা পড়া গেল তা ছিল এরকম: আমি জানি তুমি আমার সিন্দুকের চাবির একটি নকল বানিয়েছ, এটা আমার কাছে অজানা নয়। তোমার প্রতি বিশ্বাস রেখেছিলাম বলেই এতদিন কিছু বলিনি, কিন্তু আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটল তারপর আর চুপ করে থাকা সম্ভব নয়। আজ রাত্রেই এর একটা মীমাংসা হওয়া দরকার। যদি তুমি সত্যি যা আমি সন্দেহ করছি তাই হও, তাহলে কাল সকালেই আমি। চিঠির বাকি অংশ ছিল অত্যন্ত ছোট ছোট টুকরোয়, যা কোনোভাবেই পুনরায় জোড়া লাগানো সম্ভব হল না। চাবি নকল করা। সত্যচরণ উত্তেজিত হয়ে বললেন, তাহলে খুনি সিন্দুকের চাবি নকল বানিয়েছিল আগে থেকে? হ্যাঁ, এবং লক্ষ্য করো, রাজেন্দ্রনাথ লিখেছেন আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটল তারপর। ইন্দ্রনাথ চিন্তিত মুখে বললেন, এর মানে সেদিন সন্ধ্যায় এমন কিছু ঘটেছিল যা তার সন্দেহ আরও দৃঢ় করেছিল। কিন্তু এই চিঠি কাকে লেখা তা এখনও স্পষ্ট নয়। আমাদের আবার চৌধুরী ভবনে যেতে হবে এবং শহরের তালাচাবি প্রস্তুতকারকদের সঙ্গেও কথা বলতে হবে। 7ম পর্ব, তালাচাবির কারিগর ও একটি গুরুত্বপূর্ণ সূত্র। পরদিন ইন্দ্রনাথ ও সত্যচরণ প্রথমে গেলেন বড়বাজার এলাকায়, যেখানে কলিকাতার প্রাচীনতম তালাচাবি প্রস্তুতকারকদের দোকান ছিল। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে প্রায় সন্ধ্যার দিকে তারা একজন বৃদ্ধ কারিগরের সন্ধান পেলেন, নাম মধুসূদন কর্মকার, যার দোকান ছিল একটি সরু গলির ভেতরে। মধুসূদন প্রথমে কিছু মনে করতে পারছিলেন না, কিন্তু ইন্দ্রনাথ যখন সিন্দুকের একটি নকশা দেখালেন যা তিনি চৌধুরী ভবন থেকে সংগ্রহ করেছিলেন, তখন বৃদ্ধ কারিগরের স্মৃতি জেগে উঠল। হ্যাঁ, মনে পড়েছে, তিনি বললেন, প্রায় 2 মাস আগে এক লোক এসেছিল, এরকম একটা পুরনো সিন্দুকের চাবির ছাঁচ দেখিয়ে বলেছিল একটি নকল বানিয়ে দিতে। বলেছিল তার মালিকের চাবি হারিয়ে গেছে, তাই নকল দরকার। লোকটার চেহারা কেমন ছিল মনে আছে? মধুসূদন একটু ভেবে বললেন, মাঝবয়সী, রোগা গড়নের, চশমা পরা। তার হাতে একটা হিসাবের প্যাড ছিল, যেন সে কোনো হিসাব রক্ষকের কাজ করে। আমি লক্ষ্য করেছিলাম, কারণ প্যাডে অনেক সংখ্যা লেখা ছিল, টাকা পয়সার হিসাব মনে হয়। ইন্দ্রনাথের চোখ চমকে উঠল। হিসাবের প্যাড, সত্যচরণ, গোবিন্দ সরকার একজন হিসাব রক্ষক, আর তার হাতে একটা কাটা দাগও ছিল যা শুদ্ধ হওয়া বলে মনে হয়েছিল। সত্যচরণ উত্তেজিত হয়ে বললেন, তাহলে তো প্রায় নিশ্চিত যে গোবিন্দ সরকারই খুনি। তাড়াহুড়ো করো না, ইন্দ্রনাথ সাবধান করলেন, শুধু একটা চাবি নকল করার প্রমাণে খুনের রহস্য সমাধান হয় না। আমাদের এখনও বুঝতে হবে খুনি বন্ধ ঘরে ঢুকল কিভাবে। আর এই মধুসূদনের বর্ণনা অনেক মাঝবয়সী, রোগা, চশমা পরা লোকের সঙ্গেই মিলে যেতে পারে। আমাদের আরও নিশ্চিত প্রমাণ দরকার। 8ম পর্ব, রসায়নাগারে এক আবিষ্কার। পরদিন ইন্দ্রনাথ সেই মেঝেতে পাওয়া ধূসর গুঁড়ো নিয়ে গেলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত রসায়নবিদ অধ্যাপক হরিপদ সেনের কাছে। অধ্যাপক সেন ছিলেন এক প্রবীণ বিজ্ঞানী, যিনি ইতিপূর্বেও ইন্দ্রনাথকে বেশ কয়েকটি মামলায় সাহায্য করেছিলেন। এই গুঁড়ো পরীক্ষা করতে আমার একটু সময় লাগবে, অধ্যাপক বললেন। কাল সকালে আসুন, ফলাফল জানাব। পরদিন সকালে ইন্দ্রনাথ যখন গেলেন, অধ্যাপক সেন জানালেন, এই গুঁড়ো আসলে এক বিশেষ ধরনের চুন সুরকির মিশ্রণ, যা সাধারণত পুরনো বাড়ির দেয়াল, ছাদ বা কড়িবর্গা মেরামতির কাজে ব্যবহার করা হয়, এবং এই গুঁড়ো একেবারে তাজা, সম্ভবত 1 সপ্তাহের মধ্যে কোথাও থেকে ঝরে পড়েছে। চুন সুরকি, তার মানে বাড়ির কোথাও সাম্প্রতিক সংস্কার কাজ হয়েছে, ইন্দ্রনাথ বললেন। তিনি সঙ্গে সঙ্গে সত্যচরণকে নিয়ে চৌধুরী ভবনে গেলেন এবং রামলালকে জিজ্ঞেস করলেন, গ্রন্থাগারের আশেপাশে সাম্প্রতিক কোনো মেরামতির কাজ হয়েছে কি? রামলাল একটু ভেবে বললেন, হ্যাঁ, মনে পড়েছে, মাস 2 আগে ছাদের একটা অংশে চুইয়ে জল পড়ছিল বলে গোবিন্দবাবু নিজেই একজন রাজমিস্ত্রি ডেকে সারিয়েছিলেন। বাবুকে বিরক্ত না করে তিনি নিজেই এই কাজ তদারকি করেন। কোথায় এই মেরামতি হয়েছিল দেখাতে পারবেন? রামলাল তাদের নিয়ে গেলেন গ্রন্থাগারের ঠিক উপরের তলায় একটি পুরনো ব্যবহারবিহীন চিলেকোঠায়,
এই চিলেকোঠাটি বহুদিন বন্ধ ছিল, শুধু পুরনো আসবাবপত্র আর অব্যবহৃত জিনিসপত্র রাখার জন্য ব্যবহৃত হতো। ইন্দ্রনাথ ভেতরে ঢুকে খুব সাবধানে মেঝে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি একটি জায়গায় ধুলোর আস্তরণ কিছুটা কম দেখতে পেলেন, যেন সম্প্রতি সেখানে কেউ হাঁটাচলা করেছে। মেঝেতে একটি কাঠের প্যানেল ছিল, যা বাকি মেঝে থেকে সামান্য আলাদা রঙের। তিনি সেটি টেনে দেখলেন এবং তার অনুমান সত্য প্রমাণিত হল। নিচে একটি গোপন কপাট, যা সরাসরি নিচের গ্রন্থাগারের সিলিংয়ের একটি কাঠের প্যানেলের সঙ্গে সংযুক্ত। এই তো, ইন্দ্রনাথ উত্তেজিত হয়ে বললেন, এই গোপন পথ দিয়ে কেউ উপর থেকে নিচে নামতে পারে একটি দড়ির সাহায্যে, এবং কাজ শেষে আবার উপরে উঠে যেতে পারে। জানালার সেই ফাটল আমাদের বিভ্রান্ত করার জন্য একটা মিথ্যা সূত্র মাত্র ছিল। সত্যচরণ জিজ্ঞেস করলেন, কিন্তু এই গোপন পথ সম্পর্কে কে জানত? রামলা বললেন, এই পুরনো গোপন পথের কথা বাড়ির পুরনো নকশায় লেখা আছে, যা লাইব্রেরির একটা আলমারিতে রাখা। আমার ঠাকুরদার আমলে এই পথ তৈরি হয়েছিল। শোনা যায় তখনকার জমিদাররা কখনো কখনো এই পথ দিয়ে গোপনে আসা যাওয়া করতেন, বিশেষ অতিথিদের এড়িয়ে চলার জন্য। সাম্প্রতিককালে কে এই পুরনো নকশা দেখতে চেয়েছিল মনে করতে পারেন? রামলাল কিছুক্ষণ চিন্তা করে বললেন, হ্যাঁ, মনে পড়েছে। মাসখানেক আগে গোবিন্দবাবু বলেছিলেন যে বাড়ির পুরনো দলিলপত্র হিসাব রক্ষণের কাজে দরকার, তাই আলমারি থেকে কিছু পুরনো কাগজ বের করে নিয়ে গিয়েছিলেন। আমি তখন বিশেষ কিছু মনে করিনি। এই তথ্য শুনে ইন্দ্রনাথ ও সত্যচরণ পরস্পরের দিকে তাকালেন। সন্দেহের কাঁটা এখন আরও দৃঢ়ভাবে গোবিন্দ সরকারের দিকে ঘুরে গেছে। নবম পর্ব, একটি ভুল পথ, মিথ্যা সন্দেহভাজন। তবে ইন্দ্রনাথ রায়ের কগন্ত পদ্ধতির একটি বিশেষত্ব ছিল এই যে তিনি কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছাতেন না। তিনি জানতেন যে এতগুলো পরিস্থিতিগত প্রমাণ থাকা সত্ত্বেও প্রকৃত অপরাধী অন্য কেউও হতে পারে, তাই তিনি অন্যান্য সন্দেহভাজনদের ব্যাপারেও তদন্ত চালিয়ে গেলেন। দেবেন্দ্রনাথের দাবি করা জুয়ারে আড্ডায় গিয়ে ইন্দ্রনাথ ও সত্যচরণ জানতে পারলেন যে সেই রাত্রে দেবেন্দ্রনাথ সত্যিই সেখানে গিয়েছিলেন, কিন্তু মাত্র 1 ঘণ্টার জন্য, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। এরপর তিনি হঠাৎ করে চলে যান এবং কোথায় গিয়েছিলেন তা কেউ জানত না। এই তথ্য দেবেন্দ্রনাথের প্রতি সন্দেহ আরও গভীর করল। অশোক কুমারের ব্যাপারে ইন্দ্রনাথ জানতে পারলেন যে তিনি সেই রাত্রে সত্যি নিজের ঘরে ছিলেন, কারণ এক প্রতিবেশী তার ঘরের বাতি চলতে দেখেছিলেন প্রায় সারা রাত। যদিও এটি সম্পূর্ণ প্রমাণ নয়, তবু এটি অশোক কুমারের বিবৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। নিবারণচন্দ্রের অ্যালিবাই তার পরিবার নিশ্চিত করেছিল, এবং প্রতিবেশীরাও জানিয়েছিলেন যে সেই রাত্রে তার বাড়িতে একটি ছোট পারিবারিক অনুষ্ঠান ছিল, যেখানে বেশ কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন। করিমবক্সের ব্যাপারেও তদন্ত করে জানা গেল যে বাড়ির দারোয়ান সত্যিই তাকে রাত 8টার দিকে বেরিয়ে যেতে দেখেছিলেন, যা তার বিবৃতির সঙ্গে মিলে যায়। কিন্তু একটি বিশেষ মুহূর্তে ইন্দ্রনাথের তদন্তের গতিপথ সাময়িকভাবে ভিন্ন দিকে মোড় নিল। বাড়ির এক পুরনো মালিকে জিজ্ঞাসা করার সময় জানা গেল যে অশোক কুমার সম্প্রতি তার বাবার একটি পুরনো উইল বা মৃত্যুপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন, এবং একবার আইনজীবীর সঙ্গেও গোপনে দেখা করেছিলেন। এই তথ্য ইন্দ্রনাথের মনে সাময়িকভাবে অশোক কুমারের প্রতি সন্দেহ জাগিয়ে তুলল। হয়তো তিনি জানতেন যে বাবার মৃত্যুর পর সম্পত্তি তার হাতে আসবে, এবং বিবাহ সংক্রান্ত বিরোধের কারণে বাবাকে সরিয়ে দিতে চেয়েছিলেন। ইন্দ্রনাথ অশোক কুমারকে পুনরায় ডেকে কঠোরভাবে জিজ্ঞাসা করলেন। প্রথমে অশোক কুমার কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়লেও শেষে তিনি ব্যাখ্যা করলেন, হ্যাঁ, আমি আইনজীবীর সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু তা বাবাকে সরানোর জন্য নয়। আমি জানতে চেয়েছিলাম বাবার মৃত্যুর পর যদি আমি আমার প্রেমিকাকে বিয়ে করি, তাহলে উইল অনুযায়ী আমার অধিকার কতটা বজায় থাকবে। আমি ভয় পাচ্ছিলাম যে বাবার আগের বসে আমাকে উইল থেকে বাদ দিয়ে দিতে পারেন। এটা স্বার্থপরের মতো শোনাচ্ছে জানি, কিন্তু এটাই সত্য। ইন্দ্রনাথ এই ব্যাখ্যা যাচাই করার জন্য সেই আইনজীবীর সঙ্গে দেখা করলেন, এবং তিনি অশোক কুমারের বিবৃতি নিশ্চিত করলেন। এইভাবে এই সাময়িক মিথ্যাপথ থেকে বেরিয়ে ইন্দ্রনাথ আবার তার মূল সূত্র গোবিন্দ সরকারের দিকে ফিরে এলেন। 10ম পর্ব, গোবিন্দ সরকারের আসল পরিচয়। ইন্দ্রনাথ এবার হাটলি সাহেবের সাহায্যে গোবিন্দ সরকারের পূর্ব ইতিহাস খতিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন। পুলিশের মাধ্যমে ঢাকা, ময়মনসিংহ এবং অন্যান্য জেলার সঙ্গে টেলিগ্রাফের মাধ্যমে জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য। গোবিন্দ সরকার নামে কোনো ব্যক্তির প্রকৃত জন্ম পরিচয়ের কোনো নথি পাওয়া গেল না, কিন্তু ঢাকার একটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের রেকর্ড ঘেটে জানা গেল যে সেখানে নরেশচন্দ্র পাল নামে এক হিসাবরক্ষক প্রায় 2 বছর আগে কাজ করতেন, যার চেহারার বর্ণনা গোবিন্দ সরকারের সঙ্গে হুবহু মিলে যায়। এই নরেশচন্দ্র পাল আকস্মিকভাবে অন্তর্ধান করেন ঠিক যেদিন সেই প্রতিষ্ঠানের একটি অত্যন্ত মূল্যবান হীরের আংটি চুরি যায়। আরও গভীর তদন্তে জানা গেল এই ব্যক্তি আরও আগে ময়মনসিংহে হরিদাস সাহা নামে এবং তারও আগে কুমিল্লায় যতীন্দ্রমোহন ঘোষ নামে বিভিন্ন ধনী পরিবারে হিসাবরক্ষক বা ব্যক্তিগত সচিবের কাজ নিয়েছিলেন। প্রতিটি ক্ষেত্রে একই প্যাটার্ন অনুসরণ করে: নম্র আচরণে দ্রুত বিশ্বাস অর্জন, তারপর সুযোগ বুঝে মূল্যবান রত্ন বা অর্থ চুরি করে অন্তর্ধান। তার প্রকৃত নাম ছিল যতীন্দ্রমোহন ঘোষ, একজন অত্যন্ত দক্ষ ও ধূর্ত প্রতারক এবং রত্নচোর, যিনি বহু বছর ধরে বিভিন্ন ছদ্মনামে এই কাজ করে আসছিলেন। তার সম্পর্কে পুলিশের কাছে ইতিমধ্যেই একটি পুরনো ওয়ারেন্ট জারি ছিল, যদিও তাকে কখনো ধরা যায়নি, কারণ তিনি প্রতিবার অপরাধ করার পর সম্পূর্ণ নতুন পরিচয় নিয়ে অন্য শহরে চলে যেতেন। এই তো আমাদের অপরাধী, হাটলি সাহেব উত্তেজিত হয়ে বললেন যখন ইন্দ্রনাথ এই তথ্য তাকে জানালেন। হ্যাঁ, কিন্তু একটি প্রশ্ন এখনো অমীমাংসিত থেকে যাচ্ছে, ইন্দ্রনাথ চিন্তিত মুখে বললেন। সেই খুকরিটি যা দিয়ে খুন করা হয়েছিল তা রাখা ছিল রাজেন্দ্রনাথের শোভার ঘরে, একটি কাচের বাক্সে। যতীন্দ্রমোহন যদি চিলেকোঠার গোপন পথ দিয়ে সরাসরি গ্রন্থাগারে নেমে আসে, তাহলে সে কিভাবে শোভার ঘর থেকে খুকরিটি সংগ্রহ করল? নাকি আগে থেকেই সে খুকরিটি গ্রন্থাগারে এনে রেখেছিল?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইন্দ্রনাথ বাড়ির সেই রাত্রের সমস্ত গতিপথ পুনরায় খতিয়ে দেখলেন এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করলেন। সেই রাত্রে দেবেন্দ্রনাথ, যিনি জুয়ারের আড্ডা থেকে হঠাৎ চলে গিয়েছিলেন, তাকে রাত 10:30টার দিকে একজন প্রতিবেশী শোভার ঘরের দিকের বারান্দায় দেখেছিলেন, যা তার নিজের ঘরের পথ নয়। একাদশ পর্ব, দেবেন্দ্রনাথের স্বীকারোক্তি। ইন্দ্রনাথ ও হার্টলি সাহেব দেবেন্দ্রনাথকে থানায় ডেকে কঠোর জিজ্ঞাসা করলেন। প্রথমে তিনি সবকিছু অস্বীকার করলেন, কিন্তু যখন ইন্দ্রনাথ তার সাম্প্রতিক দেনা পরিশোধের তথ্য তুলে ধরলেন, যা তার নিজের কোনো আয়ের উৎস ছাড়াই ঘটেছিল, তখন দেবেন্দ্রনাথ ভেঙে পড়লেন। ঠিক আছে, আমি বলছি সব, তিনি কাঁপা গলায় বললেন, চোখে জল। কিন্তু বিশ্বাস করুন, আমি জানতাম না যে দাদাকে খুন করা হবে। তিনি জানালেন যে প্রায় 2 মাস আগে গোবিন্দ সরকার, যাকে তিনি তখনও এই নামেই চিনতেন, তার সঙ্গে গোপনে যোগাযোগ করেছিলেন। সে জানত আমার প্রচুর দেনা আছে। একদিন সে আমাকে বলল, দেবেন্দ্রবাবু, আমি আপনার সমস্যার সমাধান করতে পারি, শুধু আমাকে একটু সাহায্য করতে হবে। প্রথমে আমি রাজি হইনি, কিন্তু সে বারবার প্রলোভন দেখাতে থাকলো। বলল, যদি আমি শুধু সেই রাত্রে শোভার ঘর থেকে খুকরিটি এনে গ্রন্থাগারে রেখে দিই, তাহলে আমার সব দেনা শোধ হয়ে যাবে, আর মুক্তা বিক্রির টাকার একটা অংশও আমি পাব। আপনি কি জানতেন সে দাদাকে খুন করার পরিকল্পনা করছে? ইন্দ্রনাথ কঠোর স্বরে জিজ্ঞেস করলেন। না, বিশ্বাস করুন, সে বলেছিল শুধু দাদাকে একটু ভয় দেখানো হবে, যাতে তিনি মুক্তা বিক্রি করতে রাজি হন। আমি ভেবেছিলাম এটা শুধু একটা ভয় দেখানোর কৌশল। আমি জানতাম না সে সত্যি। তিনি কথা শেষ করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। তিনি বিস্তারিত জানালেন যে সেই রাত্রে 9টা থেকে 10টার মধ্যে জুয়ারের আড্ডা থেকে বেরিয়ে তিনি গোপনে চৌধুরী ভবনে ফিরে আসেন, পেছনের দরজা দিয়ে ঢোকেন, যার চাবি গোবিন্দ সরকার তাকে আগিয়ে দিয়েছিলেন। শোভার ঘর থেকে খুকরিটি সংগ্রহ করে গ্রন্থাগারে রেখে আসেন রাত 10:30 নাগাদ, ঠিক রামলাল চা দিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে। তারপর তিনি আবার নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাত 11টার দিকে সাধারণভাবে প্রবেশ করেন, যেন তিনি সবে মাত্র ফিরছেন। এই স্বীকারোক্তি ইন্দ্রনাথের তথ্যকে সম্পূর্ণরূপে নিশ্চিত করল। এখন শুধু একজনকে ধরার বাকি, যতীন্দ্রমোহন ঘোষ, অরূপে গোবিন্দ সরকার। দ্বাদশ পর্ব, শিকারীর প্রস্তুতি। কিন্তু সমস্যা হল, ইন্দ্রনাথ ও হার্টলি সাহেব জানতেন যে যতীন্দ্রমোহন অত্যন্ত ধূর্ত ও অভিজ্ঞ। যদি তারা তাকে সরাসরি গ্রেফতার করার চেষ্টা করেন এবং কোনো কারণে সে সন্দেহ করে, তাহলে সে হয়তো মুক্তাটি লুকিয়ে ফেলবে বা ধ্বংস করে দেবে প্রমাণ হিসেবে ব্যবহার এড়াতে, অথবা কোনোভাবে পালিয়ে যাবে শহর ছেড়ে, ঠিক যেমন সে আগেও কয়েকবার করেছে। ইন্দ্রনাথ একটি পরিকল্পনা তৈরি করলেন। তিনি করিম বক্সের সাহায্য চাইলেন। যেহেতু করিম বক্স একজন পরিচিত রত্ন ব্যবসায়ী, তার মাধ্যমে একটি ফাঁদ পাতা সম্ভব। করিম বক্স সাহেব, ইন্দ্রনাথ ব্যাখ্যা করলেন, আপনাকে একটা কাজ করতে হবে। আপনি শহরের রত্ন ব্যবসায়ী মহলে এই খবর ছড়িয়ে দিন যে আপনি গোপনে নাদির শাহের অশ্রু কেনার জন্য আগ্রহী একজন ক্রেতা খুঁজে পেয়েছেন এবং আজ রাত্রে হাওড়া স্টেশনের কাছে একটি পুরনো গুদামঘরে দরদাম করার পরিকল্পনা আছে। এই খবর যেন এমনভাবে ছড়ায় যাতে তা যতীন্দ্রমোহনের কানে পৌঁছায়। করিম বক্স প্রথমে দ্বিধায় ছিলেন, কারণ এতে তার নিজের ঝুঁকি ছিল, কিন্তু হার্টলি সাহেব তাকে আশ্বস্ত করলেন যে পুলিশ পুরো সময় আশেপাশে সতর্ক প্রহরায় থাকবে। সেই দিন বিকেলে ইন্দ্রনাথ নিজে ছদ্মবেশে বড় বাজার এলাকায় ঘুরে বেড়ালেন। বিভিন্ন রত্ন ব্যবসায়ীর দোকানে গিয়ে সেই মিথ্যা খবর ছড়িয়ে দিলেন যে করিম বক্স একটি বড় লেনদেনের জন্য গোপনে খোঁজ করছেন। তিনি জানতেন যে যতীন্দ্রমোহনের মতো একজন পেশাদার প্রতারক, যে চুরি করা রত্ন বিক্রি করার জন্য মরিয়া হয়ে থাকবে, এই ধরনের খবর নিশ্চয়ই তার কানে পৌঁছাবে, বিশেষত যদি সে ইতিমধ্যেই শহর ছাড়ার পরিকল্পনা করে থাকে এবং তার আগে মুক্তাটি বিক্রি করে টাকা সংগ্রহ করতে চায়। সন্ধ্যার দিকে একজন গোপন সংবাদদাতা জানালেন যে গোবিন্দ সরকার সেদিন বিকেলে হঠাৎ করে ছুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং তার ঘরে গিয়ে দেখা গেছে তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র গোছানো, যেন তিনি যে কোনো মুহূর্তে শহর ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সময় এসে গেছে, ইন্দ্রনাথ বললেন, আজ রাত্রেই আমাদের তাকে ধরতে হবে। ত্রয়োদশ পর্ব, হাওড়ার গুদামঘরে রাত্রি। রাত প্রায় 10টার দিকে ইন্দ্রনাথ রায়, সত্যচরণ দত্ত এবং ইন্সপেক্টর হার্টলি সাহেব সঙ্গে 4 জন সশস্ত্র কনস্টেবল হাওড়া স্টেশনের কাছে সেই পুরনো প্রায় পরিত্যক্ত গুদামঘরের আশেপাশে অবস্থান নিলেন। গুদামঘরের ভেতরে একটি টিমটিমে লণ্ঠনের আলোয় করিম বক্স একা বসেছিলেন, ভীত কিন্তু দৃঢ় সংকল্প, একটি পুরনো টেবিলের সামনে। বাইরে রাত্রির আকাশে মেঘ জমেছিল, দূরে গঙ্গার দিক থেকে একটা ঠান্ডা বাতাস বইছিল। ইন্দ্রনাথ ও সত্যচরণ একটি পুরনো মালবাহী গাড়ির আড়ালে লুকিয়ে রইলেন, চোখ স্থির গুদামঘরের দরজার দিকে। হার্টলি সাহেব ও কনস্টেবলরা অন্যদিকে একটি ভাঙা প্রাচীরের আড়ালে অবস্থান নিলেন। সময় যেন থমকে দাঁড়িয়েছিল। 10টা বাজল, 10:30 বাজল, কোনো সাড়া শব্দ নেই। সত্যচরণের মনে সন্দেহ জাগতে শুরু করল। ইন্দ্রনাথবাবু, যদি সে না আসে? ধৈর্য ধরো সত্যচরণ, ইন্দ্রনাথ ফিসফিস করে বললেন। যতীন্দ্রমোহনের মতো মানুষ কখনো তাড়াহুড়ো করে না। সে নিশ্চয়ই আগে এলাকাটা পরীক্ষণ করছে, নিশ্চিত হতে চাইছে কোনো ফাঁদ নেই। ঠিক তখনই দূরে একটি ছায়ামূর্তি দেখা গেল, ধীরে ধীরে গুদামঘরের দিকে এগিয়ে আসছে, বারবার চারপাশে সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে। ইন্দ্রনাথের ইঙ্গিতে সকলে আরও নিঃশব্দ হয়ে গেলেন। ছায়ামূর্তিটি প্রায় 15 মিনিট ধরে গুদামঘরের চারপাশে ঘুরঘুর করল, যেন নিশ্চিত হতে চাইছে কোনো বিপদ নেই।
অবশেষে রাত 11টার একটু পরে সে গুদামঘরের দরজায় এসে করাঘাত করল 3 বার, একটা নির্দিষ্ট ছন্দে, যা স্পষ্টতই একটি পূর্ব নির্ধারিত সংকেত। ভেতরে বসে থাকা করিম বক্স দরজা খুললেন। ছায়ামূর্তিটি ভেতরে প্রবেশ করল এবং লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখা গেল এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং গোবিন্দ সরকার, অর্থাৎ যতীন্দ্রমোহন ঘোষ। তবে তার মুখে এখন আর সেই বিনয়ী হিসাবরক্ষকের ভাব নেই, বরং এক ধরনের হিংস্র লোভী দৃষ্টি ফুটে উঠেছে। আপনি তাহলে সেই ক্রেতার প্রতিনিধি? যতীন্দ্রমোহন জিজ্ঞেস করল, গলার স্বর নিচু ও সতর্ক। হ্যাঁ, করিম বক্স কাঁপা গলায় জবাব দিলেন। মুক্তাটা এনেছেন? যতীন্দ্রমোহন তার পকেট থেকে একটি ছোট মখমলের থলি বের করল এবং সেখান থেকে বের করল সেই বিখ্যাত কালো মুক্তা, নাদির শাহে নাসরু, যা লণ্ঠনের আলোয় এক অদ্ভুত রক্তিম আভা ছড়িয়ে চকচক করে উঠল। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রনাথ রায় ও ইন্সপেক্টর হার্টলি সাহেব লুকানো জায়গা থেকে বেরিয়ে এলেন। কনস্টেবলরা দ্রুত গুদামঘরের সব প্রবেশপথ ঘিরে ফেললেন। যতীন্দ্রমোহন ঘোষ, হার্টলি সাহেব উচ্চস্বরে ঘোষণা করলেন, তুমি রাজেন্দ্রনাথ চৌধুরী হত্যা এবং মূল্যবান রত্নচুরির অভিযোগে গ্রেফতার। যতীন্দ্রমোহনের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। সে প্রথমে দরজার দিকে ছুটে পালানোর চেষ্টা করল, কিন্তু কনস্টেবলরা তাকে ধরে ফেললেন। ধস্তাধস্তির মধ্যে মুক্তাটি তার হাত থেকে ছিটকে মেঝেতে পড়ে গেল, কিন্তু সত্যচরণ দ্রুত এগিয়ে গিয়ে সেটি কুড়িয়ে নিলেন। 14 পর্ব, স্বীকারোক্তি ও প্রকৃত সত্য। থানায় নিয়ে যাওয়ার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে যতীন্দ্রমোহন অবশেষে সম্পূর্ণ সত্য স্বীকার করল। ইন্দ্রনাথ রায় নিজে উপস্থিত ছিলেন এই জিজ্ঞাসাবাদে। তুমি ধরা পড়ে গেছ যতীন্দ্রমোহন, ইন্দ্রনাথ শান্ত ও দীর্ঘ কণ্ঠে বললেন। তোমার আসল পরিচয়, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহে তোমার পূর্ববর্তী অপরাধের ইতিহাস, দেবেন্দ্রনাথের সঙ্গে তোমার চুক্তি, সবকিছু আমরা জানি। এখন শুধু তোমার মুখ থেকে পুরো ঘটনা শুনতে চাই। যতীন্দ্রমোহন প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর এক ধরনের তিক্ত পরাজিত হাসি হেসে বলতে শুরু করল। ঠিক আছে, বলছি। আমি 6 মাস আগে যখন এই বাড়িতে হিসাব রক্ষকের কাজ নেই, তখন থেকেই আমার লক্ষ্য ছিল সেই মুক্তাটি। আমি জানতাম রাজেন্দ্রনাথ চৌধুরীর কাছে অসংখ্য মূল্যবান রত্ন আছে, কিন্তু সেই কালো মুক্তাটির মূল্য সবচেয়ে বেশি। আন্তর্জাতিক বাজারে এর দাম কল্পনাতীত। প্রথম কয়েক মাস আমি শুধু বিশ্বাস অর্জন করেছি, খুব মন দিয়ে কাজ করেছি, যাতে বাড়ির সবাই আমাকে সৎ ও নির্ভরযোগ্য মনে করে। এই সময়ের মধ্যেই আমি বাড়ির পুরনো নকশা খুঁজে বের করি এবং সেই গোপন পথের কথা জানতে পারি। তারপর আমি একজন তালাচাবির কারিগরকে দিয়ে সিন্দুকের চাবির নকল বানাই। আমার পরিকল্পনা ছিল একদম সহজ। এক রাত্রে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমি চিলেকোঠার গোপন পথ দিয়ে নিচে নেমে চুপচাপ সিন্দুক খুলে মুক্তা নিয়ে আবার উপরে উঠে যাব। কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু সমস্যা হলো, সেই রাত্রে রাজেন্দ্রনাথ বাবু নিজেই গ্রন্থাগারে বসেছিলেন, দেরি অবধি জেগে। তুমি কিভাবে জানিলে যে তিনি তোমাকে সন্দেহ করছেন? ইন্দ্রনাথ জিজ্ঞেস করলেন। সেদিন সন্ধে একটা দুর্ঘটনা ঘটে। আমি ভেবেছিলাম বাড়িতে কেউ নেই, তাই আমি চিলেকোঠায় গিয়ে গোপন পথটা আরেকবার পরীক্ষা করছিলাম, প্র্যাকটিস করছিলাম দড়ি বেয়ে নামার। ঠিক তখনই রাজেন্দ্রনাথ বাবু হঠাৎ চিলেকোঠায় এসে পড়েন কোনো পুরনো জিনিস খুঁজতে। তিনি আমাকে দেখে অবাক হন, জিজ্ঞেস করেন আমি সেখানে কি করছি। আমি তাড়াতাড়ি একটা অজুহাত দিই যে ছাদের মেরামতির কাজ দেখতে এসেছি। তিনি সেদিন কিছু বলেননি, কিন্তু পরে সন্দেহ করতে শুরু করেন। রাত্রে তিনি বোধহয় নিজে থেকেই তদন্ত করেন এবং সিন্দুকের চাবির ব্যাপারে কোনোভাবে সন্দেহ করে ফেলেন। হয়তো লক্ষ্য করেছিলেন যে তার আসল চাবির সঙ্গে সামান্য পার্থক্য আছে আমার বানানো নকলের। রাত 10:30টার দিকে আমি গোপন পথ দিয়ে নিচে নামি, পরিকল্পনা মতো। ভেবেছিলাম তিনি ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু নেমে দেখি তিনি জেগে আছেন, ডেস্কে বসে কিছু একটা লিখছেন। আর দেখেই বুঝলাম তিনি আমার সম্পর্কেই লিখছেন। মাকে দেখে তিনি প্রচণ্ড রেগে যান, চিৎকার করে বলেন যে তিনি সব বুঝে গেছেন আর সকালেই পুলিশে খবর দেবেন। আমার হাতের কাছে তখন দেবেন্দ্রনাথের রাখা খুকরিটা ছিল। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠিকই বলেছে, আমি তাকে দিয়ে খুকরিটা আনিয়েছিলাম, কিন্তু শুধু ভয় দেখানোর জন্য নয়, আমার নিজের পরিকল্পনার একটা অংশ হিসেবে। যদি রাজেন্দ্রনাথ জেগে থাকেন এবং বাধা দেন, তাহলে অস্ত্রটা যেন হাতের কাছে থাকে। আমি তখন আর কিছু ভাবিনি, শুধু ভয় পেয়েছিলাম যে সব পরিশ্রম, সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, আমি আবার ধরা পড়ে যাব। এক মুহূর্তের আবেগে আমি খুকরিটা তুলে নিই এবং যতীন্দ্রমোহন থেমে গেল, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। তারপর তুমি মুক্তা নিয়ে আবার গোপন পথ দিয়ে উপরে উঠে যাও এবং জানালার কাছে সেই ফাটল তৈরি করো একটা মিথ্যা সূত্র হিসেবে, যাতে তদন্তকারীরা মনে করে খুনি বাইরে থেকে জানালা দিয়ে ঢুকেছিল। হ্যাঁ, ঠিক তাই। আমি জানতাম পুলিশ প্রথমে জানালা দরজা পরীক্ষা করবে, তাই একটা মিথ্যা সূত্র রেখে দিলে তদন্তের গতিপথ অন্যদিকে যাবে। আর দরজার ছিটকিনি, সেটা তো ভেতর থেকেই বন্ধ ছিল। সেটা তো এমনিতেই বন্ধ ছিল, রাজেন্দ্রনাথ বাবু নিজেই লাগিয়ে রেখেছিলেন, কারণ তিনি জাননি কেউ তার লেখা চিঠি দেখে ফেলুক। আমি তো গোপন পথ দিয়ে এসেছিলাম, দরজা দিয়ে নয়, তাই আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। সত্যচরণ, যিনি এতক্ষণ চুপচাপ শুনছিলেন, জিজ্ঞেস করলেন, কিন্তু তুমি এত বড় ঝুঁকি কেন নিলে শুধু একটা মুক্তার জন্য? যতীন্দ্রমোহন তিক্ত হাসল।
তুমি বুঝবে না ছোকরা, আমার মতো মানুষের জন্য, যাদের কোনো স্থায়ী পরিচয় নেই, কোনো সম্মানজনক ভবিষ্যৎ নেই, এই ধরনের একটা সুযোগ জীবনে একবারই আসে। ওই মুক্তা বিক্রি করলে আমি সারা জীবনের জন্য একজন নতুন মানুষ হয়ে যেতে পারতাম, বিদেশে গিয়ে সম্মানজনক জীবন কাটাতে পারতাম। বুড়ো লোকটা এত জেদি ছিল, কিছুতেই মুক্তাটা বিক্রি করবে না বলে গো ধরেছিল। অথচ আমার কাছে প্রমাণ ছিল যে এই মুক্তা তার ঠাকুরদা অসৎ উপায়ে হস্তগত করেছিলেন, এক পারস্য বণিকের কাছ থেকে প্রায় জোর করে কেড়ে নিয়ে। আমি শুধু ন্যায্য প্রাপ্য নিতে চেয়েছিলাম। চুরি আর খুনকে কখনো ন্যায্য প্রাপ্য বলা যায় না, ইন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে বললেন। তুমি একজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছ শুধু লোভের বশে। আইন এখন তোমার বিচার করবে। পঞ্চদশ পর্ব, বিচার ও উপসংহার। পরবর্তী কয়েক সপ্তাহ ধরে কলিকাতা হাইকোর্টে এই মামলার বিচার চলে, যা শহরের সংবাদপত্রগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চৌধুরী ভবনের বন্ধঘর রহস্য নামে এই মামলা কলিকাতার অপরাধ ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে নেয়। যতীন্দ্রমোহন ঘোষ ওরফে গোবিন্দ সরকারের বিরুদ্ধে হত্যা ও চুরির অভিযোগ সম্পূর্ণরূপে প্রমাণিত হয়। আদালতে ইন্দ্রনাথ রায় স্বয়ং সাক্ষ্য দেন, প্রতিটি প্রমাণ, চাবির নকল, চুনসুরকির গুঁড়ো, গোপন পথ, ছেঁড়া চিঠি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। বিচারক তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দেন আন্দামানে। দেবেন্দ্রনাথ চৌধুরীকে সহযোগী অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হলেও আদালতে প্রমাণিত হয় যে তিনি খুনের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন না এবং শুধুমাত্র প্রতারিত হয়ে এই কাজে জড়ে পড়েছিলেন। তবু তাকে চুরিতে সহায়তার অভিযোগে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনার পর পরিবারে তার সম্মান সম্পূর্ণরূপে ক্ষুণ্ণ হয় এবং কারাদণ্ড শেষে তিনি কলিকাতা ছেড়ে চিরতরে চলে যান, আর কখনো ফিরে আসেননি। অশোক কুমার চৌধুরী তার বাবার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিনের মধ্যেই তিনি নিজের ভালোবাসার মানুষটিকে বিবাহ করেন এবং ধীরে ধীরে পুরনো পারিবারিক বিবাদ ভুলে গিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। তিনি রামলালকে কখনো ছেড়ে যেতে দেননি। বৃদ্ধ ভৃত্যের শেষ জীবন তিনি নিজের পরিবারের একজন সদস্যের মতোই দেখাশোনা করেছিলেন। নিবারণচন্দ্র মিত্রের সঙ্গে জমি বিরোধের মামলাটি আদালতে অশোক কুমারের পক্ষে সিদ্ধান্ত হয়। তবে অশোক কুমার নিজে থেকেই একটি সমঝোতার প্রস্তাব দেন, যা উভয় পক্ষকে সন্তুষ্ট করে এবং পুরনো ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধার হয়। করিম বক্স, যিনি এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, পরবর্তীকালে অশোক কুমারের সঙ্গে একটি সৎ ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। সেই বিখ্যাত কালো মুক্তা, নাদির শাহের অস্ত্র, অবশেষে অশোক কুমার নিজের কাছে রেখে দেন। তবে পারিবারিক অভিশাপের গুজব থেকে মুক্তি পেতে তিনি এটিকে একটি সংগ্রহশালায় দান করার সিদ্ধান্ত নেন, যাতে ভবিষ্যতে এই মুক্তাকে ঘিরে আর কোনো লোভ বা হিংসার জন্ম না হয়। সেই সন্ধ্যায় যখন ইন্দ্রনাথ রায় ও সত্যচরণ দত্ত কলুটোলার বাসভবনের বারান্দায় বসে চা পান করছিলেন, সত্যচরণ জিজ্ঞেস করলেন, ইন্দ্রনাথবাবু, শুরু থেকেই আপনি কিভাবে বুঝলেন যে গোবিন্দ সরকারই আসল অপরাধী? ইন্দ্রনাথ মৃদু হাসলেন, পাইপে একটা টান দিয়ে বললেন, দেখো সত্যচরণ, অপরাধ তদন্তের মূল কথা হল পর্যবেক্ষণ আর ধৈর্য। প্রথম দিনই আমি লক্ষ্য করেছিলাম তার হাতের সেই কাটা দাগ, যা তালা বা চাবি নিয়ে কাজ করার সময় হতে পারে। তারপর সে ছিল বাড়ির সবচেয়ে নতুন সদস্য, অথচ তার আচরণ ছিল অস্বাভাবিক রকমের স্বাভাবিক, এত নিখুঁতভাবে শান্ত, যেন সে আগে থেকেই প্রস্তুত ছিল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। প্রকৃত নির্দোষ মানুষ এমন ভয়ঙ্কর ঘটনার পরে সাধারণত কিছুটা হলেও অস্থির, বিভ্রান্ত বা ভীত থাকে, কিন্তু তার মধ্যে এসবের কোনো চিহ্নই ছিল না। এই অতিরিক্ত স্বাভাবিকতাই আমার সন্দেহের প্রথম বীজ বপন করেছিল। আর গোপন পথ, সেটা তো বিজ্ঞানের সাহায্যেই পাওয়া গেল। সেই চুন সুরকির গুঁড়ো আমাদের সঠিক পথ দেখিয়েছিল। এটাই তো তদন্তের সৌন্দর্য সত্যচরণ। প্রতিটি ছোট্ট প্রমাণ, প্রতিটি খুঁটিনাটি বিবরণ একসময় একে অপরের সঙ্গে জোড়া লেগে সত্যের একটা সম্পূর্ণ চিত্র তৈরি করে। শুধু ধৈর্য ধরে সেই টুকরোগুলো খুঁজে বের করতে হয়, ঠিক যেমন আমরা সেই ছেঁড়া চিঠিটা জোড়া লাগিয়েছিলাম। বাইরে তখন সন্ধ্যার আলো নিভে আসছিল। দূরে কোথাও একটা মন্দিরের ঘণ্টাধ্বনি থেসে আসছিল। সত্যচরণ তার নোট বইয়ে শেষ কথাগুলো লিখে রাখলেন, যা পরবর্তীকালে এই কাহিনীর শেষ পংক্তি হিসেবে প্রকাশিত হয়েছিল। এই ছিল ইন্দ্রনাথ রায়ের অন্যতম জটিল ও স্মরণীয় মামলা, যেখানে একটি বন্ধ ঘরের অসম্ভব রহস্য, এক প্রাচীন প্রতারকের বহুরূপী ছদ্মবেশ, লোভের করাল থাবা আর মানুষের দুর্বলতা মিলেমিশে তৈরি করেছিল এক জটিল বিষাক্ত জালের কাহিনী। কিন্তু ধৈর্য, নিরলস পর্যবেক্ষণ আর যুক্তির অমোঘ শক্তিতে সেই জাল একদিন ছিন্ন হয়েই যায়। এই দৃঢ় বিশ্বাসী ছিল ইন্দ্রনাথ রায়ের গোয়েন্দাগিরির মূল মন্ত্র, যা তিনি সারা জীবন অনুসরণ করে গেছেন।
সমাপ্ত।